সেবার রুদ্রনগরের রহস্যটা ব্যোমকেশ যতটা অনায়াসে নিষ্পত্তি করেছিল, জীবন সংশয়টা বোধহয় ততটা অনায়াসে না এলেও পারত। রানী হেমলতার সম্মুখ দৃষ্টে দাঁড়িয়ে আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এই গল্পটা আমি আদতেও কোনোদিন ডায়েরির পাতায় লিখবার জন্য বেঁচে থাকব। তারপর কবে সেটা সংকলনের পাতায় ছাপা হবে, তারপর সেই গল্প পড়ে আপনারা ব্যোমকেশের সত্যান্বেষণকে দীর্ঘজীবী হোক বলে আশীর্বাদ করবেন। তবে অগত্যা যখন বেঁচেই আছি, গল্পটা আপনাদেরকে বলাই যাক। নমস্কার, আমি অজিত। আজ আরও একবার গল্পের কথালিপি অডিও স্টেশনে আপনাদেরকে গল্প শোনাতে। এই গল্পটি অবশ্য গল্পের কথালিপির কিছু নিজস্ব এক্সক্লুসিভ গল্পের 7ম অধ্যায় বলে দাবি করছে ঠিকই, তবে গল্পটা আমার এবং ব্যোমকেশের জীবন খাতার পাতা থেকে উঠে আসা একটি গল্প। শুরু হচ্ছে ব্যোমকেশ ও রুদ্রনগরের অভিশপ্ত রত্ন। সে এক শীতের সন্ধ্যার কথা আপনাদেরকে বলছি। কলকাতার বুকে তখনও শীতের আমেজ পুরোপুরি জেঁকে বসেনি, কিন্তু হিমেল হাওয়া জানান দিচ্ছিল তার আগমনী বার্তা। ব্যোমকেশ তার প্রিয় ইজি চেয়ারে বসে নিবিষ্ট মনে একটা পুরনো পুঁথি পড়ছিল। আমিও তখন আমার সদ্য প্রকাশিত নতুন গল্পের প্রুফ দেখছিলাম। হঠাৎই একটা মৃদু কড়াঘাত পড়ল দরজায়। ব্যোমকেশ পুঁথি থেকে চোখ না তুলেই বলল, আসুন। একজন মাঝবয়স্ক ভদ্রলোক ঘরের মধ্যে এসে ঢুকলেন। পরনে দামি পশমের শাল, চোখে সোনার ফ্রেমের চশমা। মুখ চোখ দেখে মনে হলো বেশ চিন্তিত। তার চোখে মুখে একটা গভীর উদ্বেগের ছাপ লক্ষ্য করলাম, যেন কোনো অদৃশ্য ভার তাকে ক্রমশ পিষে মারছে। ভদ্রলোক নমস্কার জানিয়ে বলল, নমস্কার ব্যোমকেশ বাবু, আমি রুদ্রনগরের দেওয়ান দিগ্বিজয় রায়। আপনার কাছে একটা বিশেষ প্রয়োজনে এসেছি। আমাদের রাজপরিবার এখন এক গভীর সংকটের মুখে। ব্যোমকেশ দিগ্বিজয় রায়কে বসতে আহ্বান জানালো। ইয়েস, প্লিজ বসুন। কি ব্যাপার? আপনার মুখ দেখে মনে হচ্ছে কোনো গুরুতর সমস্যা। দিগ্বিজয় রায় আসন গ্রহণ করলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রুদ্রনগর হয়তো নাম শুনেছেন। একদা এক সমৃদ্ধ দেশীয় রাজ্য ছিল। এখন শুধু তার ধ্বংসাবশেষ আর কিছু স্মৃতি অবশিষ্ট। আমাদের রাজপরিবার এখনও সেই পুরনো রাজবাড়িতেই থাকে, কিন্তু সম্প্রতি সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটেছে যা আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কি ঘটনা? স্পষ্ট করে একটু বলুন। গত সপ্তাহে রাজবাড়ির গুপ্তধনের ঘর থেকে একটি অত্যন্ত মূল্যবান নেকলেস চুরি গেছে। সেটি যদিও খুব বড় কোনো রত্ন ছিল না, কিন্তু তার ঐতিহাসিক মূল্য অপরিসীম। এটি ছিল আমাদের রাজপরিবারের কুলদেবী রত্নেশ্বরীর গলার হার। রাজা রুদ্রপ্রতাপ এই ঘটনায় অত্যন্ত বিচলিত। তিনি চান আপনি এই তদন্ত করুন। স্থানীয় পুলিশ এই বিষয়ে তেমন কোনো অগ্রগতি করতে পারেনি। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে তখন একটা গভীর চিন্তার ছাপ লক্ষ্য করলাম। সে যেন দিগ্বিজয় রায়ের প্রতিটি কথা বিশ্লেষণ করছিল। হঠাৎ ব্যোমকেশ বলল, গুপ্তধনের ঘর? তার মানে রাজবাড়িতে এখনো গুপ্তধন আছে। আচ্ছা, এই নেকলেসটি কি সেই গুপ্তধনেরই অংশ? দিগ্বিজয় রায় একটু ইতস্তত বোধ করে গলা নামিয়ে বললেন, মানে লোকমুখে অনেক কথা প্রচলিত আছে ব্যোমকেশ বাবু।
আমাদের রাজপরিবারের একটি কিংবদন্তি আছে। রুদ্রনগরের মাটির নিচে নাকি এক বিশাল গুপ্তধন লুকানো আছে, যা একটি রক্তবর্ণ রুবি দ্বারা রক্ষিত। সেটিকে আমরা অভিশপ্ত রত্ন বলি। বলা হয় এই রত্নের সন্ধান যে ব্যক্তি পাবে তার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। কিন্তু সেসব পুরনো দিনের কথা। বর্তমান রাজা রুদ্রপ্রতাপ এইসব বিশ্বাস করেন না। তিনি আধুনিক মনস্ক মানুষ। বিশ্বাস না করলেও চুরির ঘটনাটা তো ঘটেছে, আর কিংবদন্তিগুলো অনেক সময় সত্যের ওপরে ভিত্তি করেই গড়ে ওঠে। আচ্ছা, আমি যাব। কাল সকালেই আমরা রুদ্রনগরের উদ্দেশ্যে রওনা দেব। তবে আমার মনে হচ্ছে এই চুরির পিছনে শুধু নেকলেস নয়, আরো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। দিগ্বিজয় রায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, বললেন, ধন্যবাদ ব্যোমকেশবাবু। আমি আপনার জন্য সব ব্যবস্থাই করে রাখব। রুদ্রনগরে আপনার জন্য একটি আরামদায়ক থাকার ব্যবস্থা করে রাখব। দিগ্বিজয় রায় চলে যাওয়ার পর আমি ব্যোমকেশের দিকে তাকালাম। যদিও তখনও তার মুখে যথেষ্টই চিন্তার ছাপ লুকিয়ে আছে। আমি বললাম, গুপ্তধনের অভিশপ্ত রত্ন, এই ব্যাপারটা কিন্তু বেশ রোমাঞ্চকর, কি বলো ব্যোমকেশ? আমার নতুন গল্পের জন্য দারুণ একটা প্লট হতে পারে কিন্তু। ব্যোমকেশ আমার কথা শুনে পুঁথি বন্ধ করলো, তারপর এক গ্লাস জল পান করে বলল, রোমাঞ্চ তো বটেই অজিত, তবে যেখানে গুপ্তধন থাকে সেখানে লোভ আর বিপদও ওত পেতে থাকে। মানুষের লোভই সবচেয়ে বড় অভিশাপ। চলো দেখা যাক রুদ্রনগর আমাদের জন্য কি রহস্য লুকিয়ে রেখেছে। আমার মনে হচ্ছে এই যাত্রা শুধু একটি চুরির তদন্ত নয়, আরও অনেক বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। পরদিন সকালে আমরা রুদ্রনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। কলকাতা থেকে বেশ খানিকটা দূরে একটা নির্জন জায়গায় রুদ্রনগরের অবস্থান। ট্রেন থেকে নেমে ঘোড়ার গাড়িতে করে যখন রাজবাড়ির দিকে যাচ্ছিলাম, তখন চারপাশের দৃশ্য দেখে সত্যি মুগ্ধ না হয়ে উপায় নেই। পুরনো দিনের স্থাপত্য, বিশাল বিশাল গাছপালা, আর একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে আছে চারিদিকে। মনে হচ্ছিল সময়ের উল্টো স্রোতে ভেসে বহু বছর পিছিয়ে গেছি আমরা। চারিদিকে সবুজের সমারোহ, পাখির কিচিরমিচির শব্দ, আর সেই সঙ্গে ভেসে আসা অজানা ফুলের গন্ধটা কেমন যেন মোহময়। তবে এত কিছুর পরেও এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে কেমন যেন একটা চাপা রহস্য লুকিয়েছিল। জায়গাটা বেশ শান্ত, তাই না ব্যোমকেশ? এমন জায়গায় চুরি বা খুন ভাবতেই কেমন লাগছে। জায়গা তো আর সহজ সাধারণ জায়গা নয়, কেমন যেন একটা রূপকথার রাজ্যের মতো। আমার কথার প্রত্যুত্তরে ব্যোমকেশ চারিদিকে দেখতে দেখতে বলল, এই শান্ত পরিবেশই অনেক সময় গভীর রহস্যের আড়াল হয় উচিত। এই নিস্তব্ধতা হয়তো অনেক কিছুই লুকিয়ে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা রাজবাড়ির ফটকে এসে পৌঁছলাম। সুবিশাল ফটক, তার দুই পাশে পাথরের সিংহ দুটো দাঁড়িয়ে আছে। ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই একটা অন্য জগতে প্রবেশ করলাম মনে হল। সুবিশাল প্রাঙ্গণ, তার মাঝখানে একটা পুরনো ফোয়ারা রয়েছে। ঠিক তার পিছন দিকেই সুবিশাল রাজবাড়িটি দৃশ্যমান। বাড়িটি যদিও জীর্ণ, কিন্তু তার জৌলুস এখনো চোখে পড়বার মতো।
দেওয়ালের প্যালেস তারা খসে পড়েছে, কিন্তু তার কারুকার্য দেখলে সত্যি মুগ্ধ হতেই হয়। মনে হচ্ছিল যেন একটা ঘুমন্ত দৈত্য তার অতীত গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের অভ্যর্থনা জানাতে এলেন দেওয়ান দিগ্বিজয় রায় নিজেই। তার মুখে তখনও উদ্বেগের ছাপ সুস্পষ্ট। তিনি আমাদের নিয়ে গেলেন রাজবাড়ির বৈঠকখানায়। সেখানে রাজা রুদ্রপ্রতাপ এবং তার পরিবার সকলেই উপস্থিত ছিলেন। ঘরের পরিবেশটা একেবারে থমথমে, তবে সবাই যেন মনে হচ্ছে অজানা আতঙ্কে ভুগছে। দেওয়ান দিগ্বিজয় রায় ব্যোমকেশের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, রাজামশাই, ইনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, আর ইনি ওনার বন্ধু অজিতবাবু। রাজা রুদ্রপ্রতাপ তার দুর্বল কণ্ঠে, চোখে মুখে একটা গভীর ক্লান্তি ভরা ভাব নিয়ে বলল, আসুন আসুন ব্যোমকেশ বাবু, আপনার নাম অনেক শুনেছি। আশা করি আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। আমাদের রাজ পরিবারের সম্মান এখন আপনার হাতে। রাজা রুদ্রপ্রতাপ ছিলেন একজন বৃদ্ধ, অসহায়, অসুস্থ মানুষ। তার চোখে মুখে একটা গভীর ক্লান্তি, একটা দুশ্চিন্তার ছাপ যেন প্রকাশ্য লোকে ধরা পড়ছে। তার পাশেই বসেছিলেন রানী হেমলতা। ইনি রাজার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তার মুখ অত্যন্ত গম্ভীর, চোখে একটা অদ্ভুত শীতলতা বিরাজ করছে। দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো গভীর চিন্তায় মগ্ন, অথবা কোনো গোপন কথা লুকিয়ে রেখেছেন। তার পরনে একটা দামি সিল্কের শাড়ি, কিন্তু তার মুখে এতটুকু হাসির রেখা ছিল না। রানী হেমলতা ধীর কণ্ঠে বললেন, যদিও তার স্বরে একটা বিরক্তির ভাব প্রকাশ পেল, এই রাজবাড়িতে শান্তি বলে আর কিছু নেই ব্যোমকেশবাবু। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। মনে হচ্ছে যেন কোনো অভিশাপ আমাদের পিছু নিয়েছে। এরপর পরিচয় হলো বিক্রমের সাথে, রাজার প্রথম পক্ষের পুত্র সন্তান। তার ভাবগতি দেখে মনে হলো একটু উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলে। চোখে মুখে এক ধরনের ঔদ্ধত্য বিদ্যমান। তার পোশাক অতীব আধুনিক, যদিও রাজবাড়ির পুরনো পরিবেশের সঙ্গে একেবারেই বেমানা। তার পাশে নন্দিনী বসেছিল। তিনি রাজার দ্বিতীয় পক্ষের মেয়ে। তার স্বভাব অতীব শান্ত বলেই মনে হলো। তারও চোখে মুখে একটা চাপা ভয় কাজ করছে। মনে হয় হয়তো কোনো গোপন কথা জানে, পরিস্থিতির বশবর্তী হয়ে বলতে পারছে না। তার পরনে একটা সাদা রঙের অতীব সাধারণ শাড়ি ছিল। ব্যোমকেশ তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সকলকে পর্যবেক্ষণ করে বলল, আমি ঘটনাটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। নেকলেসটি কখন চুরি হয়েছিল, কিভাবে চুরি হয়েছিল, এবং কেন এই নেকলেসটি রাজার ঘরে রাখা হয়েছিল যখন সেটি গুপ্তধনের ঘরের জিনিস? রাজা রুদ্রপ্রতাপ বলল, গত মঙ্গলবার রাতে আমার ঘরেই ছিল নেকলেসটি। সকালে উঠে দেখি নেই। গুপ্তধনের ঘরের চাবি সবসময় আমার কাছেই থাকে, কিন্তু সেদিন রাতে কথাখানা শেষ করতে পারলেন না রাজা রুদ্রপ্রতাপ। তার গলা ধরে এসেছে। উত্তেজিত বিক্রম তার স্বরে এক ধরনের অধৈর্য ভাব নিয়ে বলল, বাবা, আপনি তো জানেন এই রাজবাড়িতে অনেক গুপ্তপথ আছে। হয়তো কোনো চোর সেই পথ দিয়ে ঢুকে গেছিল। এইসব পুরনো দিনের রাজবাড়িতে এমন ঘটনা তো নতুন কিছু নয়। রানী হেমলতা বিক্রমের দিকে তাকিয়ে তার চোখে এক ঝলক বিরক্তি সহকারে বলল, বিক্রম, তুমি চুপ করো। ব্যোমকেশবাবু তদন্ত করছেন। তোমার অযথা মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। ব্যোমকেশ দেওয়ান সাহেব দিগ্বিজয় রায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, দেওয়ান মশাই, আপনি তো কাল বলেছিলেন চুরি গুপ্তধনের ঘর থেকে হয়েছে,
কিন্তু রাজামশাই বলছেন তার ঘর থেকে। কোনটা ঠিক? এই তথ্যের গরমিল কেন? দিগ্বিজয় রায়ের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। একটু ঘাবড়ানোর মতো করে বলল, মানে ব্যোমকেশবাবু, আসলে নেকলেসটি গুপ্তধনের ঘরেই ছিল, কিন্তু রাজামশাই সেটিকে তার ঘরে এনে রেখেছিলেন কিছুদিনের জন্য। তিনি ভেবেছিলেন তার ঘরে সেটি বেশি সুরক্ষিত থাকবে, কিন্তু এমনটা যে হবে তা কে জানতো। ব্যোমকেশ সবার কথা মন দিয়ে শুনছিল। তার চোখে মুখে তখনও কোনো ভাবান্তর হলো না, যেন প্রতিটি কথার আড়ালে লুকিয়ে থাকা সকল সত্যকে খুঁজে বার করবার চেষ্টা করছিল সে। ঠিক আছে, আমি প্রথমে চুরির জায়গাটা দেখতে চাই এবং তারপর আমি রাজবাড়ির প্রতিটি কোণা পরীক্ষা করতে চাই। ব্যোমকেশ প্রথমে রাজার শয়ন কক্ষটি পরিদর্শন করল। ঘরটি বেশ বড়ই, পুরনো আসবাবে একেবারে ঠাসা রয়েছে। ঘরের দেওয়াল জুড়ে রাজপরিবারের পূর্বপুরুষদের ছবিগুলো পরপর ঝোলানো। ব্যোমকেশ প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। বিছানা, আলমারি, দেওয়ালের ছবিগুলো পর্যন্ত তার চোখ এড়ালো না। এমনকি জানালার পাল্লা, দরজার কবজাগুলো পর্যন্ত এই তদন্তে বাদীর খাতায় নাম লেখায়নি। ব্যোমকেশ রাজার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এই ঘরে কি কেউ রাতে এসেছিল? আপনার কি কোনো রকম কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? না ব্যোমকেশবাবু, আমি ছাড়া আর কেউ ছিল না। আমার ঘরে সব সময় তালা দেওয়া থাকে, আমি নিজেই চাবি নিয়ে ঘুমোই। হঠাৎ ব্যোমকেশ ঘরের মেঝেতে কিছু একটা দেখে নিচু হয়ে পরীক্ষা করল। তারপর বলল, এই যে, এখানে কিছু ধুলোর ছাপ আছে। মনে হচ্ছে কেউ জুতো পরে হেঁটেছিল। কিন্তু আপনার ঘরে তো সবাই খালি পায়ে হাঁটে, তাই না? এই ছাপগুলো কিন্তু বেশ স্পষ্ট। রাজা রুদ্রপ্রতাপ কেমন যেন একটু অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকালেন। তার মুখে একটা বিস্ময় ভাব আর ভয় ফুটে উঠেছে। হ্যাঁ, আমরা সবাই খালি পায়েই হাঁটি। এটা কার পায়ের ছাপ? আমি তো কোনোদিন এমন কিছু দেখিনি। সেটাই তো খুঁজে বের করতে হবে। এই ছাপগুলো সাধারণ জুতোয় হয় না, মনে হচ্ছে কোনো বিশেষ ধরনের জুতো। এরপর ব্যোমকেশ গুপ্তধনের ঘরটি একবার দেখতে চাইল। দেওয়ান দিগ্বিজয় রায় আমাদের সেই ঘরটিতেই নিয়ে গেলেন। ঘরটি রাজবাড়ির এক কোণে একটা গোপন দরজার আড়ালে লুকায়িত রয়েছে। দরজা খুলতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। ঘরের ভিতরে অনেক পুরনো সিন্দুক আর বাক্স রাখা। দেওয়াল জুড়ে এক মন শ্যাওলা, মেঝেতে ধুলোর পুরো আস্তরণ। ব্যোমকেশ এরই মধ্যে ঘরের চারপাশ দেখতে দেখতে এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণ করতে করতে বলল, এই ঘরটি কি সবসময় তালা দেওয়া থাকে? আর তাই যদি থাকে, তাহলে চাবি কার কাছে থাকে? হ্যাঁ ব্যোমকেশবাবু, এ ঘরে সবসময় তালা দেওয়া থাকে। চাবি শুধু রাজামশাইয়ের কাছেই থাকে, তবে আমি একটি অতিরিক্ত চাবিও রাখি, যদি জরুরি প্রয়োজন হয়। ব্যোমকেশ ঘরের প্রতিটি কোণ পরীক্ষা করে দেখল। দেওয়াল, মেঝে, সিন্দুক কোনো কিছুই তার তদন্তের খাতিরে অপ্রাসঙ্গিক বলে মনে হলো না। হঠাৎই তার চোখ পড়ল একটা পুরনো সিন্দুকের উপর। সিন্দুকের ঢাকনার উপর কিছু একটা আঁচড়ের দাগ বলে মনে হচ্ছে। দাগগুলো বেশ গভীর। ব্যোমকেশ দিগ্বিজয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা, এই দাগগুলো কিসের? এগুলো তো খুব বেশি পুরনো মনে হচ্ছে না। আমি তো আগে দেখিনি, তবে ব্যোমকেশবাবু, হয়তো পুরনো সিন্ধুক, তাই এমন হয়েছে, অথবা ইঁদুর বা অন্য কোনো প্রাণী। ব্যোমকেশ সেই দাগগুলো আবারও খুঁটিয়ে দেখল। মনে হলো
কোনো ধারালো নখ দিয়ে আঁচড়ানো হয়েছে, কিন্তু মানুষের নখ তো এত ধারালো হতে পারে না। ব্যোমকেশ কি যেন বেশ নিজের মনেই বিড়বিড় করলো। নখ নাকি অন্য কিছু, কোনো যন্ত্র কি, অথবা কোনো হিংস্র প্রাণী? কিছুক্ষণ পর আমরা যখন গুপ্তধনের ঘর থেকে বের হচ্ছিলাম, একটু দূর এগোতেই তখনই একটা তীব্র চিৎকার শোনা গেল। চিৎকারটা এতটাই তীক্ষ্ণ, আমাদের বুকটা কেঁপে উঠেছে। সবাই ছুটে গেল সেই দিকে। চিৎকারটা এসেছে দেওয়ান দিগ্বিজয় রায়ের ঘর থেকে। আমরা যখন সেখানে পৌঁছালাম তখন দেখলাম দিগ্বিজয় রায় মেঝেতে পড়ে আছে। তার বুক থেকে রীতিমতো রক্ত ঝরছে। তার হাতে ধরা একটা চিরকুট, তার চোখ দুটো তখনও খোলা। যেন মনে হয় গভীর আতঙ্ক নিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ব্যোমকেশ দ্রুত দিগ্বিজয় রায়ের কাছে গিয়ে তার নাড়ি পরীক্ষা করতে করতে জিজ্ঞেস করল, কি হয়েছে? কে করলো এই কাজ? ডাক্তার সরকার তাড়াতাড়ি এসে গভীর উদ্বেগের সাথে নাড়ি পরীক্ষা করে বলল, শেষ, উনি আর নেই। ধারালো কোনো অস্ত্র দিয়ে বুকে আঘাত করা হয়েছে। মৃত্যু প্রায় সঙ্গে সঙ্গেই হয়েছে। সবাই এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। রানী হেমলতার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে। বিক্রমের চোখে মুখে এক ধরনের অজানা আতঙ্ক, তার ঔদ্ধত্য তাকে হার মানিয়েছে এবার। যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে বলে মনে হলো। নন্দিনী রীতিমতো ভয়ে কাঁপছিল। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। রাজা রুদ্র প্রতাপ তার চেয়ারে বসে কাঁপছিলেন রীতিমতো। তার মুখে এতটুকু কথা নেই, আর সেটাই বোধহয় স্বাভাবিক। ইন্সপেক্টর রথিন সেন ঘরে ঢুকে একটা বিরক্তি ভাব নিয়ে বলল, কি ব্যাপার, এখানে কি হয়েছে? আবার কোনো ঝামেলা? ব্যোমকেশ চিরকুটটি তুলে নিয়ে বলল, খুন ইন্সপেক্টর, দেওয়ান দিগ্বিজয় রায়কে খুন করা হয়েছে। ইন্সপেক্টর রথিন সেন ছিলেন স্থানীয় পুলিশ অফিসার। তিনি ব্যোমকেশকে চিনতেন। তার মুখে একটা বিস্ময় আর অবিশ্বাস লুকিয়ে আছে। রথিন সেন বলল, ব্যোমকেশবাবু, আপনি এখানে কখন এলেন? আর এ কি বলছেন, খুন? হ্যাঁ ইন্সপেক্টর, একটি চুরির তদন্তে এসেছিলাম। এখন দেখছি সেটা খুনে পরিণত হয়েছে, এবং আমার মনে হচ্ছে এই খুনটি নেকলেস চুরির সাথে সম্পর্কিত। ব্যোমকেশ চিরকুটটি খুলে দেখল। তাতে লেখা আছে, রুদ্রনগরের গুপ্তধন রক্তরঙা রবির অভিশাপ। যে পাবে তার সন্ধান, সে পাবে না রেহাই। প্রথম শিকার দিগ্বিজয়, দ্বিতীয় হবে কে? সময় ফুরিয়ে আসছে, সত্য উন্মোচন করবে কে? চিরকুটটি পড়ে সবার মুখ একেবারে ভয় সাদা হয়ে গিয়েছে। এটি যেন কোনো খুনির উন্মাদ চ্যালেঞ্জ, একটি ভয়ঙ্কর সতর্ক বার্তা। রথিন সেন ব্যোমকেশের দিকে তাকিয়ে উদ্বেগের স্বরে বললেন, এ তো দেখছি সিরিয়াল কিলারের ইঙ্গিত। ব্যোমকেশবাবু, আপনি কি ভাবছেন? এই খুনি কি আমাদের কোনো রকম চ্যালেঞ্জ করছে? উনিই বেশ চালাক। সে শুধু খুন করেই ক্ষান্ত হয়নি, একটি বার্তা দিয়েও গেছে। এর পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এই বার্তাটি শুধু আমাদের জন্য নয়, রাজবাড়ির অন্যান্য সমস্ত সদস্যের জন্য। সে হয়তো ভয় দেখাতে চাইছে, অথবা কোনো গোপন তথ্য প্রকাশ করতে চাইছে। ডাক্তার সরকার ব্যোমকেশের পাশে এসে বলল,
ব্যোমকেশবাবু, আমি প্রাথমিক পরীক্ষা করেছি। ধারালো কোনো অস্ত্র দিয়ে বুকে আঘাত করা হয়েছে। আঘাতটি এতটাই গভীর যে মৃত্যু প্রায় সঙ্গে সঙ্গেই হয়েছে। রক্তক্ষরণও প্রচুর হয়েছে। আঘাতের ধরন দেখে কি মনে হচ্ছে ডক্টর? পেশাদার খুনির কাজ নাকি কোনো ব্যক্তিগত আক্রোশ? বলা মুশকিল, তবে আঘাতটি অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছে। মনে হচ্ছে খুনি বেশ শক্তিশালী এবং অস্ত্র ব্যবহারে দক্ষ। ব্যোমকেশ ঘরটি খুঁটিয়ে দেখতে শুরু করলো। দেওয়াল, আসবাবপত্র, মেঝে, কোনো কিছুই এখন তার তদন্তের নাগালের বাইরে নয়। হঠাৎ ব্যোমকেশ দিগ্বিজয়ের ঘরের টেবিলের ড্রয়ারটা খুলল। সেখানে কিছু কাগজপত্র, একটা কলমদানি আর একই সঙ্গে একটি ডায়েরির খোঁজ মিলল। ডায়েরিটা চামড়ার বাধাই করা, পাতাগুলো একেবারে হলুদ রঙা হয়ে গিয়েছে। আচ্ছা, এই ডায়েরিটি কার? এটি কি দেওয়ান মশাইয়ের ব্যক্তিগত ডায়েরি? ইন্সপেক্টর রথিন সেন বললেন, সম্ভবত দেওয়ান মশাই। তিনি নিয়মিত ডায়েরি লিখতেন। আমি তাকে অনেকবারই ডায়েরি লিখতে দেখেছি। ব্যোমকেশ ডায়েরির পাতাটা উল্টাতে শুরু করল। প্রথম কয়েকটি পাতায় সাধারণ হিসেব নিকেশের কথা লেখা আছে, কিন্তু শেষের দিকের কিছু পাতায় অদ্ভুত কিছু লেখা, সাংকেতিক ভাষায়। কিছু অঙ্ক বা কিছু নামগুলো রাজ পরিবারের সদস্যদের। ব্যোমকেশ ডায়েরিটা রথিন সেনের হাতে দিয়ে বলল, ইন্সপেক্টর, এটা আপনার হেফাজতে রাখুন, পরে আমরা এটা পরীক্ষা করব। ঠিক আছে ব্যোমকেশবাবু, আমি এখনই এটা সিল করে দিচ্ছি। ব্যোমকেশ এরপর রাজবাড়ির অন্যান্য সদস্যদের জেরা করতে শুরু করল। প্রথমে রাজা রুদ্রপ্রতাপ। আচ্ছা রাজামশাই, দিগ্বিজয়বাবু আপনার কতদিনের দেওয়ান ছিলেন, আর তার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? অনেক বছর। আমার বাবার আমল থেকেই তিনি আমাদের রাজ পরিবারের সঙ্গে আছেন। তিনি ছিলেন অত্যন্ত বিশ্বস্ত, আমার ডান হাত ছিলেন বলতে পারেন। আমি তাকে ভাইয়ের মতোই দেখতাম। তার কি কোনো শত্রু ছিল, অথবা এমন কেউ যে তাকে পছন্দ করতো না? শত্রু? আমার তো মনে হয় না। তিনি খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। সবার সাথে তার ভালো সম্পর্ক ছিল। তবে ইদানিং বিক্রমের সাথে তার কিছু মতবিরোধ হয়েছিল। আচ্ছা, নেকলেস চুরির ব্যাপারে কিংবা গুপ্তধনের ব্যাপারে তিনি কি জানতেন? তিনি তো নিজেই আমাকে নেকলেসটি আমার ঘরে রাখতে বলেছিলেন গুপ্তধনের ঘর নাকি আজকাল আর নিরাপদ নয়। আর গুপ্তধনের ব্যাপারে তিনি বলতেন এসব পুরনো দিনের কুসংস্কার। ব্যোমকেশ এরপর রানী হেমলতার কাছে গেল। তার মুখে তখনও সেই একই রকম শীতলতা। রানীমা, দিগ্বিজয়বাবুর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ওনার মৃত্যুতে আপনি নিশ্চয়ই খুব শোকাহত। রানী হেমলতার স্বরে এতটুকু আবেগ নেই, কেবল ঠান্ডা গলায় বললেন, সেটাই স্বাভাবিক। তিনি রাজবাড়ির দেওয়ান ছিলেন। তার সাথে আমার বিশেষ কোনো সম্পর্ক ছিল না। তার মৃত্যুতে আমি শোকাহত, কিন্তু এই রাজবাড়িতে এখন যা ঘটছে তাতে শোক করার মতো মানসিকতা আমার নেই। আচ্ছা, নেকলেস চুরির ব্যাপারে আপনি কি জানেন, আর সেদিন রাত্রে আপনি কোথায় ছিলেন? আমি কিছুই জানি না। আমি সেদিন রাতে আমার ঘরেই ছিলাম। আমার শরীর ভালো ছিল না, আমি তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা রানীমা, আপনার কি মনে হয় এই চুরির পেছনে রাজবাড়ির ভেতরের কারো হাত আছে, অথবা এই খুনের পেছনে? বলা মুশকিল, তবে রাজবাড়িতে আজকাল অনেক অদ্ভুত ঘটনাই ঘটছে। সবাই যেন সবাইকে সন্দেহ করছে। রানী হেমলতার চোখে মুখে একটা চাপা ভয় লক্ষ্য করলাম। তার কথাগুলো সর্বদাই কিছু যেন একটা গোপন করবার চেষ্টা করছে। ব্যোমকেশ বিক্রমকে জেরা করতে শুরু করলো। বিক্রমবাবু, দিগ্বিজয়বাবুর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল সেটা আপনার কাছ থেকে আমি জানতে চাই। রাজামশাই বললেন ইদানিং আপনাদের মধ্যে কিছু মতবিরোধ ছিল।
বিক্রম স্বভাব উদ্ধত ভঙ্গিতে একটু বিরক্তির কণ্ঠে বলল, ছিল, ভালোই ছিল। আর তিনি তোমার বাবার দেওয়ান ছিলেন। আর মতবিরোধ, সেটা নয় বাদই দিলাম। আমাদের কিছু কিছু বিষয়ে সবসময় কিছু কিছু মতের অমিল থাকতো। কেনই বা থাকবে না বলুন? তার চিন্তাভাবনা সবসময় মান্ধাতার আমলের। এমন পুরনোপন্থী লোকজন হলে হয়? আপনিই বলুন। দিগ্বিজয়বাবু গুপ্তধনের ব্যাপারে কিছু জানতেন বলে কি আপনার মনে হয়? অথবা তিনি কি কোনোদিন আপনাকে গুপ্তধনের কথা বলেছিলেন? বিক্রমের মুখে এক ধরনের অস্বস্তির ঝলক দেখতে পেলাম। সে একটু চমকে উঠে বলল, গুপ্তধন? সে তো অনেক পুরনো দিনের গল্প। না 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 না, আমি এসব বিশ্বাস করি না। আমি এখনকার আধুনিক মানুষ। এইসব কুসংস্কার নিয়ে আমার কোনো বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। কিন্তু আপনার বাবা তো নেকলেস চুরির ব্যাপারে যথেষ্ট চিন্তিত ছিলেন, আর এখন দেওয়ান মশাই খুন হলেন। দেখুন, বাবা তো এমনিতেই অসুস্থ, আর তিনি সব কিছুতেই একটু বেশি চিন্তা করেন। আর খুন, হ্যাঁ, এটা তো সত্যিই খুব দুর্ভাগ্যজনক। কিন্তু একটা কথা বলতে পারি, এর সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই, কারণ সেদিন রাতে আমি আমার বন্ধুদের সাথে বাইরে ছিলাম। বিক্রমের কথায় কেমন যেন একটা অসংলগ্নতা ছিল। তার চোখে মুখে এক ধরনের অস্থিরতা, এক ধরনের চাঞ্চল্য বোধ খুঁজে পাচ্ছিলাম। লক্ষ্য করলাম সেও যেন কিছু একটা লুকুতে চাইছে, রানী হেমলতার মতোই। ব্যোমকেশ নন্দিনীকে জেরা করতে শুরু করলো। নন্দিনী দেবী, দিগ্বিজয়বাবুর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? নন্দিনী চোখে জল নিয়ে ভয় ভয় বললেন, তিনি খুব ভালো মানুষ ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন, আমার বাবার মতোই ছিলেন। তার মৃত্যুতে আমি খুব কষ্ট পেয়েছি। আর নেকলেস চুরির ব্যাপারে আপনি কি কিছু জানেন? অথবা সেদিন রাত্রে আপনি কোথায় ছিলেন? না, আমি কিছুই জানি না। আমি সেদিন রাতে আমার ঘরেই ছিলাম। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, আপনার কি মনে হয় এই খুনের পেছনে কে থাকতে পারে? অথবা এই রাজবাড়িতে কি এমন কেউ আছে যে গুপ্তধনের সন্ধান করছে? নন্দিনী মাথা নিচু করে রইল। তার চাপা কণ্ঠে কেবলই ভয়কে প্রশ্রয় দিচ্ছিল। সে বলল, আমি জানি না, আমার খুব ভয় করছে। মনে হচ্ছে যেন এই রাজবাড়িতে কোনো অশুভ শক্তি ভর করেছে। নন্দিনীর সরলতা দেখে আমার কেবলই মায়া হলো। তবে ব্যোমকেশের চোখে এখনো এতটুকু ভাবান্তর নেই। এই জন্যই বোধহয় একজন লেখক আর সত্যান্বেষীর বন্ধুত্বটা দুর্মূল্য। যাকে সেসব কথা, প্রতিটি শব্দ বিশ্লেষণ করছিল ব্যোমকেশ, যদিও বা তার মনে এখনো অনেক প্রশ্নের উত্তর অজানা। জেরা শেষ হওয়ার পর ব্যোমকেশ আমাকে নিয়ে রাজবাড়ির বাগানটা ঘুরে দেখতে গেল। বাগানটি অত্যন্ত সুবিশাল, তবে অযত্নে ভরে আছে। আগাছায় ভরা একটা বাগান, পুরনো দিনের ফোয়ারাগুলো শুকিয়ে গিয়েছে রীতিমতো। তার চারপাশে আবর্জনা। আমি বললাম, কি মনে হচ্ছে তোমার ব্যোমকেশ? খুনিকে, তাকে কিছু আন্দাজ করলে? আচ্ছা, সবার কথার মধ্যে কেমন একটা রহস্য রহস্য ভাব লুকিয়ে আছে না? ব্যোমকেশ চারপাশটা একবার দেখতে দেখতে উত্তর দিল, এখন বলা মুশকিল অজিত, তবে একটা জিনিস পরিষ্কার, এই খুনের পেছনে গুপ্তধনের একটা বড় ভূমিকা আছে, আর খুনি রাজবাড়ির ভেতরেই কেউ। কিন্তু গুপ্তধনটা কোথায়? আর ওই অভিশপ্ত রত্নটাই বা কি? ব্যোমকেশ বলল, সেটাই তো খুঁজে বের করতে হবে। দিগ্বিজয়ের ডায়েরিটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে নিশ্চয়ই কোনো সূত্র আছে। আর ওই পায়ের ছাপ, সেটাও আমাদের অনেক কিছু বলবে। আমরা বাগানের এক কোণে একটা পুরনো কুয়ো দেখতে পেলাম। কুয়োটা শুকনো, তার চারপাশটা আগাছায় ঢাকা রয়েছে। কুয়োর মুখে
একটা ভাঙা লোহার শিকল ঝুলেছিল। ব্যোমকেশ কুয়োর দিকে তাকিয়ে একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, অজিত, ওই কুয়োটা কত পুরনো মনে হচ্ছে? এর ভেতরে কি কোনোদিন জল ছিল বলে মনে হয় তোমার? মনে তো হচ্ছে। কেন বলো তো? তোমার কি কিছু সন্দেহ হচ্ছে নাকি? ব্যোমকেশ কুয়োর ভিতরে উকি দিল। তার চোখে এক ঝলক উত্তেজনা রয়েছে। সে বলে উঠল, এর ভেতরে কিছু একটা আছে। মনে হচ্ছে কেউ কিছু লুকিয়ে রেখেছে। ব্যোমকেশ একটা লম্বা লাঠি নিয়ে কুয়োর ভিতর থেকে কিছু একটা তোলবার চেষ্টা করল। কিছুক্ষণ পর সে একটা ছোট্ট কাঠের বাক্স তুলে আনলো সেখান থেকে। বাক্সটি পুরনো, তার উপর অনেক দিনের ধুলো, বালি আর মাকড়সার জাল লেগে আছে। বাক্সটা আকারে ছোট হলেও ওজনে বেশ ভারী। ব্যোমকেশ বাক্সটি খুলল। তার কৌতূহলী চোখ তখনও বাক্সটার প্রতি স্থির এবং নিবদ্ধ। বলল, দেখো তো অজিত, কি আছে এর ভেতরে? বাক্সের ভিতরে একটা পুরনো মানচিত্র রাখা। মানচিত্রটি রুদ্রনগরের রাজবাড়ির মানচিত্র। তাতে কিছু সাংকেতিক চিহ্ন আর কিছু কিছু জায়গা চিহ্নিত করা হয়েছে। মানচিত্রটি হাতের যে তৈরি এ বিষয়ে এতটুকু সন্দেহ নেই। তবে তার কাগজগুলো রীতিমতো হলুদ হয়ে গিয়েছে দীর্ঘদিন ব্যাপী ওই বাক্সের ভিতর পড়ে থাকতে থাকতে। আমি উত্তেজিত হয়ে বললাম, এই তো দেখছি গুপ্তধনের মানচিত্র ব্যোমকেশ। দিগ্বিজয়বাবু কি এই মানচিত্রটা এখানে লুকিয়ে রেখেছিলেন? ব্যোমকেশ মুচকি হেসে বলল, মনে হচ্ছে দিগ্বিজয়বাবু এই মানচিত্রটি এখানে লুকিয়ে রেখেছিলেন। হয়তো তিনি জানতেন যে তার জীবন বিপন্ন, অথবা তিনি নিজেই গুপ্তধনের সন্ধান করছিলেন। মানচিত্রটি দেখে আমরা দুজনেই উত্তেজিত হয়ে পড়লাম। ব্যোমকেশ মানচিত্রটি খুঁটিয়ে দেখতে শুরু করলো। তাতে একটি জায়গায় একটা লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া আছে। চিহ্নটি বেশ স্পষ্টই। মানচিত্রের দিকে তাকিয়ে ব্যোমকেশ বলল, এই জায়গাটা কোথায়? এটা কি রাজবাড়ির ভেতরের কোনো গোপন জায়গা? মনে তো হচ্ছে রাজবাড়ির ভিতরের কোনো গোপন জায়গায় হবে, কিন্তু কোথায় বলো তো? আমরা তো সব জায়গায় খুঁজেছি। চলো অজিত, আমরা এখনই এই জায়গাটা খুঁজে বের করব। আমার মনে হচ্ছে ওই মানচিত্রই আমাদের খুনের রহস্যের সমাধান দেবে। মানচিত্র অনুসরণ করে আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম। ব্যোমকেশ প্রতিটা দেওয়াল, প্রতিটা কোণ খতিয়ে দেখতে শুরু করেছে। আমরা রাজবাড়ির পুরনো লাইব্রেরি, অস্ত্রাগার, এমনকি রান্নাঘরও পরীক্ষা করতে বাদ দিলাম না। তবে সেই লাল ক্রস চিহ্নিত জায়গাটি আমরা রীতিমতো খুঁজে পেতে অক্ষম। তবে ব্যোমকেশ হাল ছাড়ল না। সে প্রতিটা দেওয়াল, প্রতিটা মেঝে পরীক্ষা করছে রীতিমতো খতিয়ে খতিয়ে। আমি একটু ক্লান্ত স্বরেই বললাম, ব্যোমকেশ, মনে হচ্ছে আমরা ভুল পথে এসেছি। এই মানচিত্র হয়তো আমাদের অযথা বিভ্রান্ত করবার চেষ্টা করছে। তোমার কি মনে হচ্ছে না? ব্যোমকেশ হঠাৎ একটা দেওয়ালের দিকে তাকিয়ে বলে উঠল, না অজিত, আমার মনে হচ্ছে আমরা ঠিক পথেই আছি। এই দেওয়ালটা, এটা অন্য কোনো দেওয়ালের চেয়ে কিছুটা আলাদা। ব্যোমকেশ একটি পুরনো আলমারির পেছনে থাকা দেওয়ালের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। দেওয়ালটি আর 5টা দেওয়ালের চেয়ে একটু আলাদা। তাতে কিছু নকশা কাটা রয়েছে। নকশাগুলো বলা ভালো রাজপরিবারের প্রতীক। ব্যোমকেশ দেওয়ালটি ভালো করে পরীক্ষা করল। তারপর একটা দৃঢ়তার সঙ্গে বলল, এই দেওয়ালটা ফাঁপা। এর পিছনে নিশ্চয়ই কিছু আছে। মনে হচ্ছে এটি একটি গোপন দরজা। ব্যোমকেশ দেওয়ালের একটা নির্দিষ্ট জায়গায় চাপ দিল। সঙ্গে সঙ্গে একটা গোপন দরজা খুলে যাচ্ছে। দরজার পিছনে একটা অন্ধকার সুড়ঙ্গ প্রকাশ্য দিবালোকে আমাদের কাছে ধরা দিল। সুড়ঙ্গের ভিতর
একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, এক ধরনের হিমেল হাওয়া বইছে যেন। মনে হলো যেন বহু বছর ধরে এই সুড়ঙ্গের পথ বন্ধ অবস্থায় এইখানেই পড়ে আছে। আশ্চর্য হয়ে বললাম, এ তো দেখছি গোপন সুড়ঙ্গ। দিগ্বিজয়বাবু কি এই সুড়ঙ্গের কথা জানতেন? ব্যোমকেশ টর্চ জ্বালিয়ে তার কৌতূহল ভাব নিয়ে বলল, অজিত, মনে হচ্ছে এই সুড়ঙ্গই আমাদের গুপ্তধনের কাছে নিয়ে যাবে। চলো ভেতরে প্রবেশ করা যাক। আমরা দুজনেই সুড়ঙ্গের ভিতর প্রবেশ করলাম। সুড়ঙ্গটি আকারে বেশ দীর্ঘ এবং অনেকটাই আঁকা বাঁকা। আমরা সাবধানে এগিয়ে যাচ্ছিলাম। সুড়ঙ্গের দেওয়ালগুলো একেবারে স্যাঁতস্যাঁতে আর মেঝেগুলো যথেষ্ট পিচ্ছিল, হাঁটতে কষ্ট হয়। হঠাৎই সুড়ঙ্গের ভিতর একটা অদ্ভুত শব্দ শোনা গেল। মনে হলো কেউ যেন আমাদের অনুসরণ করবার চেষ্টা করছে। একটা পায়ের শব্দ। খুব মৃদু ফিস ফিস করে ভয় ভয় বলে উঠলাম, ব্যোমকেশ, কেউ যেন আসছে মনে হচ্ছে। তুমি শুনতে পাচ্ছ? ব্যোমকেশ টর্চ ঘুরিয়ে প্রশ্ন করল, কে কে ওখানে? কিন্তু কাউকেই দেখা গেল না। কেবল শোনা গেল একটা মৃদু হাসির শব্দ, যেটা সুড়ঙ্গের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে আরো ভয়ঙ্কর শোনাচ্ছে। আমরা আবারও এগিয়ে যেতে শুরু করলাম। সুড়ঙ্গের শেষ প্রান্তে একটা লোহার দরজা দেখা যাচ্ছে মনে হচ্ছে। দরজাটি পুরনো, তাতে মরচে ধরা, আর সেটাই স্বাভাবিক। দরজার উপর কিছু অদ্ভুত চিহ্ন আঁকা আছে। ব্যোমকেশ উত্তেজনায় দরজাটি ঠেলল। অজিত, মনে হচ্ছে এটাই সেই গুপ্তধনের ঘর। আমরা যথাস্থানে এসে গেছি। ব্যোমকেশ দরজাটি খুলল। ভিতরে একটা বিশাল আকার ঘর। ঘরের ঠিক মাঝখানে একটা বড় সিন্ধুক। সিন্ধুকের উপর একটা রক্তবর্ণ রুবি জ্বলজ্বল করছে। রুবির আলোয় ঘরটি আলোকিত। রুবির চারপাশে আরো অনেক মূল্যবান রত্ন অলংকার সুসজ্জিত। আমি উত্তেজিত ধীর কণ্ঠে ব্যোমকেশকে বললাম, অভিশপ্ত রত্ন, এই সেই রক্তরঙা রুবি। ব্যোমকেশ সিন্ধুকের দিকে এগিয়ে গিয়ে দেখল তার চোখে একটা বিজয়ের হাসি ধরা পড়ছে। হ্যাঁ অজিত, এটাই সেই অভিশপ্ত রত্ন, রুদ্রনগরের গুপ্তধন। ব্যোমকেশ সিন্ধুকের ঢাকনা খুলতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে সুড়ঙ্গের ভিতরের আলোটা নিভে গেল। আমরা দুজনেই অন্ধকারে তলিয়ে গেলাম। বাইরে থেকে একটা দরজার শব্দ পাওয়া গেল। হঠাৎ মনে হলো কেউ যেন দরজাটি বন্ধ করে দিল বাইরে থেকে। ব্যোমকেশ চিৎকার করে ডাকল, কে কে ওখানে? বেরিয়ে এসো। কিন্তু কোনো উত্তর এলো না। কেবল শোনা গেল একটা বিশ্রী অট্টহাসি সুড়ঙ্গের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে সেটা আরো ভয়ঙ্কর শোনাচ্ছে। মনে হলো যেন কোনো অশরীরী আত্মা আমাদের অসহায়তার সুযোগ নিয়ে আমাদের দিকেই তাকিয়ে হাসছে। সেই অট্টহাসি সুড়ঙ্গের প্রতিটি কোণ থেকে ভেসে আসছিল। আমাদের মেরুদণ্ড থেকে একটা হিমশীতল স্রোত যেন বয়ে চলেছে। ব্যোমকেশ তার টর্চ জ্বালাবার চেষ্টা করলো, কিন্তু সেটাও কাজ করলো না। মনে হলো কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের এই অন্ধকারে আটকে ফেলে চলে গেছে। আমরা দুজনেই একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারে আমাদের চোখ দুটো কিছুই দেখতে পাচ্ছিল না, কেবল
শুধু ওই হাসির শব্দ আর আমাদের দ্রুত হৃদস্পন্দন ছাড়া আমরা কোনো দিকেই কোনো শব্দ পাচ্ছিলাম না। বাইরে থেকে আবারও দরজা খোলার শব্দটা শোনা গেল। এবার আরো স্পষ্ট মনে হলো কেউ যেন দ্রুত প্রায় সুড়ঙ্গের ভিতর প্রবেশ করছে। আমরা বুঝতে পারছিলাম না কে আসছে, সে কি খুনি নাকি অন্য কেউ। আমাদের কি গুপ্তধনের ঘরেই আটকে রেখে দেবে? ব্যোমকেশ তার পকেট থেকে দেশলাই বার করে সেটা জ্বালাবার চেষ্টা করলো, কিন্তু তার হাত রীতিমতো কাঁপছে। ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের গভীর থেকে ভেসে এলো একটি ফিস ফিস করা শব্দ, যা আমাদের কানে বাজছে। অভিশপ্ত রত্ন কেউ পাবে না। আমরা দুজনেই ভয়ে ঝুমে গেলাম। এই রুদ্রনগরের অভিশপ্ত রত্ন কি সত্যিই আমাদের শেষ করে দেবে? ব্যোমকেশের এতদিনের এত রহস্য উন্মোচনের সাক্ষী আমি, তবে এইবার কেমন যেন এই অসহায় পরিস্থিতিতে আমার সন্দেহটা বড় গাঢ় হয়েছে। ব্যোমকেশ কি আদৌ এই রহস্যের জট খুলতে সক্ষম, নাকি আমরা এই রাজবাড়ির অভিশাপের শিকার হব? এখন শুনছেন ব্যোমকেশ ও রুদ্রনগরের অভিশপ্ত রত্ন। গল্পের এই অবধি যদি পৌঁছে গিয়ে থাকেন, গল্পটিকে একটি লাইক করতে ভুলবেন না। চলুন তাহলে গল্পের বাকি অংশটুকু শোনা যাক। অজিত, ভয় পেও না, এটি খুনির কৌশল। ও আমাদের ভয় দেখাতে চাইছে। এই অন্ধকার, এই শব্দ, সবটাই একটা সাজানো নাটক। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের বুদ্ধি এবং ধৈর্য। আমাদের প্রতিপক্ষ হয়তো ভেবেছে যে এই পরিবেশে আমরা দিশেহারা হয়ে পড়ব, কিন্তু তারা জানে না যে ব্যোমকেশ বক্সী কখনো হাল ছাড়ে না। ব্যোমকেশ তার পকেট থেকে একটা ছোট্ট টর্চ বার করল, যেটা সে সব সময় তার সাথে রাখে। এই টর্চটি তার নিজস্ব আবিষ্কার। সাধারণ টর্চের চেয়ে এটা অনেক বেশি শক্তিশালী এবং নির্ভরযোগ্য। এটি এক ধরনের বিশেষ টর্চ, যেটার আলো তীব্র কিন্তু ছড়ানো নয়, বরং একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত। এই টর্চটি ব্যোমকেশের বহু পুরনো সঙ্গী বহু রহস্যের জট খুলতে সাহায্য করেছে। টর্চের ক্ষীণ আলোয় আমরা দেখতে পেলাম সুড়ঙ্গের ভিতরে একটা ছায়া মূর্তি দ্রুত এগিয়ে আসছে। তার হাতে কিছু একটা জলজল করছে, যেটা অন্ধকারেও তার উপস্থিতি বেশ ভালোই জানান দিচ্ছিল। ছায়ামূর্তিটির গতিবিধি অস্বাভাবিক, মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তির দ্বারা চালিত হচ্ছে। তার প্রতিটি পদক্ষেপে এক ধরনের উন্মাদনা কেমন যেন আমাদের ভিতরে শিহরিত করে তুলছিল। সুড়ঙ্গের ভিতরে স্যাঁতস্যাঁতে গন্ধ আর সেই ছায়ামূর্তির উপস্থিতি একটা ভুতুড়ে পরিবেশ যে তৈরি করেছিল তার কোনো সন্দেহ নেই। বলা ভালো, আমার বুকের ভেতরটা ধরফরানিটা বেড়ে যাচ্ছে। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা এখনই বেরিয়ে আসবে। আমি ব্যোমকেশের দিকে তাকালাম, তবে তার মুখে একটা অদ্ভুত দৃঢ়তা আমাকে একইভাবে সাহস যোগাচ্ছিল। ব্যোমকেশ দৃঢ় কণ্ঠে তার চোখ ছায়ামূর্তির দিকে নিবদ্ধ রেখে বলল, সেই বলার মধ্যে কোনো দ্বিধা খুঁজে পেলাম না। কে ওখানে? বেরিয়ে এসো, তোমার এই নাটক আর চলবে না। আমি জানি তুমি কে, তোমার উদ্দেশ্যও আমার কাছে স্পষ্ট।
এবার তোমার মুখোশ খোলার পালা। এই অন্ধকার তোমাকে আর আড়াল করে রাখতে পারবে না। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাস প্রশ্বাস আমার কাছে স্পষ্ট। আমি তোমার উপস্থিতি অনেক আগেই টের পেয়েছি। তোমার এই ছদ্মবেশ আর বেশিক্ষণ টিকবে না। ছায়া মূর্তিটি থমকে দাঁড়ালো। সুরঙ্গের নিস্তব্ধতা যেন আরো গভীর, আরো গাঢ় হয়ে উঠেছে। শুধু আমাদের হৃদস্পন্দনের শব্দ আর ওই ছায়ামূর্তির দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ একই সঙ্গে শোনা যাচ্ছে। তারপর সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে আবারও এগিয়ে এলো। টর্চের আলোয় আমরা দেখতে পেলাম সে আর কেউ নয়, স্বয়ং রানী হেমলতা। তার পরনে একটা কালো শাড়ি, যেটা অন্ধকারে তাকে আরো রহস্যময় করে তুলেছে। তার মুখ ফ্যাকাশে হয়ে আছে, চোখে এক ধরনের উন্মাদনা, যেটা দেখে আমার বুকটা কেঁপে উঠল। তার চুলের বাঁধন এলোমেলো, যেন দেখে মনে হলো দীর্ঘ সংগ্রামের পর সে এখানে এসেছে। তার কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা লক্ষ্য করলাম। তার ঠোঁটের কোণে একটা বক্র হাসি, যেন কোনো বদ উদ্দেশ্যের ইঙ্গিত দিচ্ছে। আমার মনে হলো আমি এই জগতে নেই, নির্ঘাত কোনো দুঃস্বপ্ন দেখছি। তার চোখ দুটো যেন জ্বলজ্বল করছে, যে কোনো একটা অদৃশ্য আগুনের মতো। তার ভিতরের ক্রোধ অবাধে প্রকাশ পাচ্ছে। আশ্চর্য হলাম, আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। শুধু ফিসফিস করে বললাম, রানীমা, রানীমা, আপনি এখানে এত গভীর রাতে এই সুড়ঙ্গের ভিতর? আপনার তো বিশ্রাম নেওয়ার কথা ছিল। আপনার শরীর ভালো নেই। আপনার এখানে কি কাজ? আপনি কি আমাদের অনুসরণ করছিলেন এই অন্ধকারে? মানে আপনি একা? রানী হেমলতার মুখে একটা উন্মাদ হাসি আসলো। সুড়ঙ্গের দেওয়ালে সেই হাসি প্রতিধ্বনিত হয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার স্বরে কোথাও যেন এক ধরনের তিক্ততা মিশে আছে। হ্যাঁ, আমি। তোমরা ভেবেছিলে আমাকে ফাঁকি দিয়ে গুপ্তধন নিয়ে যাবে? এত সহজ নয়। এই গুপ্তধন আমার। এই রাজ পরিবার আমার কাছ থেকে যা যা কেড়ে নিয়েছে, তার সব কিছুর প্রতিশোধ আমি নেব। তোমরা জানো না এই গুপ্তধনের জন্য আমি কত বছর অপেক্ষা করেছি। এই গুপ্তধনই আমার একমাত্র আশা, আমার একমাত্র আশ্রয়। এই গুপ্তধনই আমাকে আমার হারানো সম্মান ফিরিয়ে দেবে। তোমরা কেউ আমার পথ আটকাতে পারবে না। আমি এর জন্য যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। ব্যোমকেশের তীক্ষ্ণ দৃষ্টি রানী হেমলতাকে পর্যবেক্ষণ করল, যেন সে রানী হেমলতার মনের গভীরে ঢুকতে চাইছে। ব্যোমকেশ শান্ত কণ্ঠে বলল, এই গুপ্তধন আপনার? কিন্তু কেন? আপনার এই দাবির পিছনে কি যুক্তি আছে? আপনি কি মনে করেন এই গুপ্তধন আপনার সব দুঃখ দূর করে দেবে, নাকি এটি আপনাকে আরো গভীর অন্ধকারে ঠেলে দেবে? আপনি কি জানেন এই গুপ্তধনের আসল রহস্য? এই গুপ্তধন যে শুধু সম্পদ নয়, একটি অভিশাপ। তা কি আপনি উপলব্ধি করতে পারছেন? রানী হেমলতার চোখ দাবানলের মতো চলছে। তার ক্ষোভের আভাস আমরা দুজনেই পেলাম তার উত্তেজিত কণ্ঠে। এই রাজ পরিবার আমার জীবন কেড়ে নিয়েছে, আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে।
আমি যখন এই রাজবাড়িতে এসেছিলাম তখন আমার অনেক স্বপ্ন ছিল। আমি ভেবেছিলাম আমি এখানে সুখ খুঁজে পাবো, কিন্তু রাজা রুদ্রপ্রতাপ আমাকে শুধু একজন রানী হিসেবেই দেখেছেন, একজন মানুষ হিসেবে নয়। তিনি তিনি আমাকে কোনো দিন ভালোবাসেননি। তিনি শুধু তার রাজত্ব আর তার ক্ষমতা নিয়েই ব্যস্ত ছিলেন। আমার কোনো মূল্যই ছিল না তার কাছে। এই গুপ্তধন আমার প্রাপ্য। আমি এর জন্য সবকিছু করতে পারি। আমার জীবন দিয়ে হলেও এই গুপ্তধন আমি রক্ষা করব। তোমরা কেউ এর কাছেও আসতে পারবে না। এই গুপ্তধনই আমাকে মুক্তি দেবে, আমাকে সম্মান দেবে। এই গুপ্তধনই আমাকে আমার প্রাপ্য অধিকার ফিরিয়ে দেবে। এর জন্য আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। আমার জীবন দিয়ে হলেও এই গুপ্তধন আমি রক্ষা করব। রানী হেমলতার হাতের একটা ধারালো ছুরি জ্বলজ্বল করছিল। তার চোখ দুটো রক্তিম বর্ণিত আভায় কোনো একটা অজানা উন্মাদনায় ভুগছে। তার শরীরটা কাঁপছিল। তার চোখে মুখে এক ধরনের দৃঢ়তা লক্ষ্য করলাম। দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে সে। তার শ্বাস প্রশ্বাস অতীব দ্রুত, যেন কোনো দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তার প্রতিটি পেশি টান টান। তার মুখ থেকে লালা ঝরছিল, যেন কোনো হিংস্র পশুর মতো তার হাবভাব। আমাদের গতিবিধি মোটেই সুবিধে ঠেকছিল না। সুড়ঙ্গের ভেতরের স্যাঁতস্যাঁতে দেওয়ালগুলো তার উন্মাদনার সাক্ষী। তার প্রতিটি কথা যেন তার ভেতরের ক্ষোভ আর হতাশার প্রকাশ। ব্যোমকেশ ধীর কণ্ঠে আবারও কিছু বলবার চেষ্টা করলো। তার চোখে তবু কোনো ভয় নেই। ভয়টা কি কেবল আমারই একটু বেশি? ব্যোমকেশের ইমতো অবস্থায় এমন সহানুভূতি আসে কি করে? সে বলল, আপনি দিগ্বিজয়বাবুকে খুন করেছেন, তাই না? সেই চিরকুটটিও আপনারই লেখা ছিল। আপনি তাকে এই সুড়ঙ্গে ডেকে এনেছিলেন। আপনি তাকে বিশ্বাস করিয়েছিলেন যে আপনি তার সাথে গুপ্তধন ভাগ করে নেবেন, কিন্তু আপনার আসল উদ্দেশ্য ছিল তাকে সরিয়ে দেওয়া। আপনি জানতেন যে তিনি এই রত্নের রহস্য উন্মোচন করতে পারতেন, তাই তিনি আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। রানী হেমলতা একটা অট্ট হাসি দিয়ে উঠল। তার হাসিটা বড়ই ভয়ঙ্কর। সুড়ঙ্গের দেওয়ালে তার হাসি প্রতিধ্বনিত হয়ে আরো বিভীষিকাময় শোনাচ্ছে। হ্যাঁ, আমি করেছি। সে আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সে গুপ্তধনের মানচিত্রটা খুঁজে পেয়েছিল। সে আমাকে এই গুপ্তধন থেকে বঞ্চিত করতে চেয়েছিল। আমি তাকে সরাতে বাধ্য হয়েছি। সে জানতো এই রত্নের রহস্য। সে আমাকে ভয় দেখাচ্ছিল। সে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে সুযোগ দিইনি। আমি তাকে শেষ করে দিয়েছি, যেমন করে এই রাজ পরিবার আমার জীবনকে শেষ করে দিয়েছে তেমন করে। তার মৃত্যু ছিল আমার প্রতিশোধের প্রথম ধাপ। আমি কোনো অনুশোচনা করছি না। তার মৃত্যু আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। বলতে বলতে রানী হেমলতা আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তার হাতে ধরা ছুরিটি আমাদের দিকেই তাক করা। তার প্রতিটা পদক্ষেপে যেন একটা হিংস্রতা ধরা পড়ছে। সুড়ঙ্গের সংকীর্ণ পথটি যেন আরো সংকীর্ণ হয়ে উঠল। আমি ব্যোমকেশের হাতটা শক্ত করে ধরলাম। আমার মনে হচ্ছিল আমাদের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। আমার সারা শরীর ভয় কাঁপছিল। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। সে এখনো অদ্ভুত কিভাবে দৃঢ় রয়েছে
আমার তো জানা নেই, তবে এই শেষ মুহূর্তের সাহস কেবল ওই ব্যোমকেশের দৃঢ়তাই আমায় যোগাচ্ছিল। আমি জানি ব্যোমকেশ সহজে হার মানার পাত্র নয়। এই শেষ মুহূর্তের বিশ্বাস আমার ব্যোমকেশের এই দৃঢ়তার চেয়েও অনেক বেশি। ব্যোমকেশ বলল, রানীমা, আপনি ভুল করছেন। এই গুপ্তধন অভিশপ্ত। যে এর লোভে পড়বে তার জীবনে অমঙ্গল নেমে আসবে। এই রত্নটি শুধু ধ্বংসই ডেকে আনে। আপনি এর দ্বারা প্রভাবিত হয়েছেন এবং এই রত্নটি আপনার মনকে বিষিয়ে তুলেছে। আপনি যা করেছেন তা আপনার নিজের ইচ্ছায় নয়, এই রত্নের প্রভাবে। আপনি একজন নিরপরাধ মানুষকে খুন করেছেন। এই রত্নটি আপনাকে শুধু ধ্বংসের দিকেই নিয়ে যাবে, মুক্তি দেবে না। আপনি আপনার নিজের হাতে আপনার জীবন নষ্ট করছেন। রানী হেমলতা ক্রোধে ফেটে পড়লেন। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তার মুখ বিকৃত হয়ে উঠল। অভিশাপ? আমি কোনো অভিশাপ মানি না। আমি শুধু আমার প্রাপ্য চাই। এই রত্নই আমাকে সম্মান ফিরিয়ে দেবে, আমাকে ক্ষমতা দেবে, আমাকে মুক্তি দেবে। তোমরা আমাকে আটকাতে পারবে না। আমি এই রত্নের জন্য সব কিছু করতে প্রস্তুত। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই গুপ্ত ধন আমি রক্ষা করব। তোমরা আমার পথে বাধা হলে তোমাদেরও একই পরিণতি হবে। আমি কাউকে ছাড়বো না। রানী হেমলতা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বার আগেই ব্যোমকেশ তার হাত থেকে ছুরিটি কেড়ে নিল। ব্যোমকেশের ক্ষিপ্রতা দেখে আমি অবাক হয়ে গেলাম। সে যেন বাতাসের চেয়েও দ্রুত ছিল। রানী হেমলতা মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখে তখনও সেই উন্মাদ হাসি, যেন সে পরাজয়কে সহজে মেনে নিতে পারছিল না। কিন্তু তার শরীর আর সেই আগের মতো সায় দিচ্ছিল না। তার চোখ দুটো শূন্যতায় পরিপূর্ণ হয়ে গেল। সে যেন কোনো স্বপ্ন দেখছে, কোনো এক বিভীষিকাময় স্বপ্ন। তার শরীর থেকে যেন সব শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে। যেন এক নিথর পুতুলের মতো সে পড়ে রইল। তার উন্মাদনা তার সমগ্র শরীরকে গ্রাস করে নিয়েছে। ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের ভিতরে ইন্সপেক্টর রথীন সেন আর তার দলবল এসে প্রবেশ করল। তাদের হাতে টর্চ এবং বন্দুক। তাদের পদশব্দে সুড়ঙ্গের নিস্তব্ধতা ভেঙে গেল এক লহমায়। তাদের টর্চের আলোয় সুড়ঙ্গের প্রতিটা কোণ যেন সভ্যতার আলো ফিরে পেল এবার। তাদের মুখে একটা গভীর উদ্বেগ, যেন অনেকগুলো প্রশ্ন জটলা পাকিয়ে আছে একই সাথে। আমাদের দেখে ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, এমনকি রথীন সেনও। তার মুখ দেখে মনে হচ্ছে যেন সুবিশাল দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছে। রথীন সেন ব্যোমকেশের দিকে তাকিয়ে একটু উদ্বিগ্ন এবং স্বস্তির স্বর নিয়ে বলল, ব্যোমকেশবাবু, আপনারা ঠিক আছেন তো? আমরা বাইরে থেকে চিৎকার শুনতে পেয়েছিলাম। মনে হচ্ছিল কোনো বিপদ হয়েছে। আমরা অনেকক্ষণ ধরেই আপনাদের খুঁজছিলাম। রাজবাড়ির সবাইও খুব চিন্তিত ছিল। রাজামশাই তো প্রায় জ্ঞান হারানোর উপক্রম হয়েছিলেন। আমরা ভেবেছিলাম আপনারা হয়তো কোনো বিপদে পড়েছেন। হ্যাঁ ইন্সপেক্টর, সব ঠিক আছে। খুনি ধরা পড়েছে, রানী হেমলতা। রথীন সেন রানী হেমলতাকে গ্রেপ্তার করল। রানী হেমলতার মুখে তখনও হাসি লেগে আছে। হাসিটা বড়ই ভয়ঙ্কর, যেন সে এই পরাজয়কে এখনো স্বীকার করেনি। কোনো অদৃশ্য শত্রুর সাথে তার অবিশ্রান্ত যুদ্ধ চলেছে। তার চোখ দুটো কেমন যেন শূন্যতায় মিলিয়ে গিয়েছে, কোনো অজানা অদেখা স্বপ্নে।
তাকে হাতকড়া পরিয়ে বাইরে নিয়ে যাওয়ার সময় সবাই যেন উন্মাদনায় স্তম্ভিত হয়ে আছে। এমনকি রাজবাড়ির কর্মচারীরাও অবাক হয়ে দেখছিল। কারোরই বিশ্বাস হয় না যে রানীমা এমন একটা কাজ করতে পারেন। তার এই উন্মাদনা দেখে আমার গা শিউড়ে উঠেছে। ব্যোমকেশ সিন্ধুকের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর, সব রহস্যের জট এক এক করে তাহলে খোলা যাক। এই গুপ্তধনের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যা এই রাজ পরিবারের অনেক প্রজন্মকে প্রভাবিত করেছে। এই সত্য শুধু একটি খুন নয়, বহু জীবনের ধ্বংসের কারণ। এই গুপ্তধন শুধু ধন সম্পদ নয়, এটি একটি অভিশাপ। এই অভিশাপের শিকার হয়েছে এই রাজ পরিবারের বহু সদস্য। এর ইতিহাস অনেক পুরনো এবং জটিল। আমরা সবাই গুপ্তধনের ঘরে প্রবেশ করলাম। ঘরের মাঝখানে একটা বড় সিন্দুক। সিন্দুকের উপর একটা রক্তবর্ণ রুবির আলো ঘরটিকে আলোকিত করে রেখেছে। রুবির চারপাশে আরো অনেক মূল্যবান রত্ন আর অলংকার ছিল, কিন্তু ব্যোমকেশের চোখ কেবলই ওই রক্তবর্ণিত রুবিটার দিকে। যেন রুবিটাকে ঘিরে সমস্ত রহস্যকে উন্মোচন করতে চাইছিল সে। তার প্রতিটা কোণ সে পরীক্ষা করছিল। তার কপালে একটা গভীর চিন্তার ভাঁজ আমি দেখতে পেলাম। তার চোখ দুটো যেন রত্নের গভীরে প্রবেশ করতে চাইছিল। আমি রুবিটার দিকে তাকালাম। আমার মনে হলো রুবিটি আমাকেও গ্রাস করতে চাইছে। এই রুবি সব রহস্যের মূলে। এটি সেই অভিশপ্ত রত্ন, কিন্তু এর অভিশাপ কোনো অলৌকিক শক্তি নয়, বরং বিজ্ঞানসম্মত। এই রত্নটি আসলে একটি বিশেষ ধরনের খনিজ পদার্থ, যা বহু বছর ধরে মাটির গভীরে চাপা পড়েছিল। এর মধ্যে রয়েছে এক বিশেষ ধরনের তেজস্ক্রিয় উপাদান। রথিন সেন আশ্চর্য হয়ে তার চোখ দুটো কপালে তুলল। তার কণ্ঠে কেমন যেন একটা অবিশ্বাস মিশেছিল। সে জিজ্ঞেস করল, অভিশপ্ত রত্ন? বিজ্ঞানসম্মত? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলতে চাইছেন যে এই রত্নটি কোনো জাদুবিদ্যা নয়, বরং বিজ্ঞান? এটা কি করে সম্ভব? আমি তো ভেবেছিলাম এটা কোনো পুরনো কুসংস্কার। আমি তো কোনোদিন এমন কথা শুনিনি। এ তো আমার পুরোপুরি ধারণার বাইরে। হ্যাঁ ইন্সপেক্টর, এই রত্নটি আসলে একটি বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। এর থেকে এক ধরনের বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা মানুষের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। যারা এর সংস্পর্শে আসে তারা ধীরে ধীরে উন্মাদ হয়ে যায়। তাদের মধ্যে লোভ আর হিংসা বেড়ে যায়। তাদের বিচার বুদ্ধি লোপ পেতে থাকে। এই গ্যাসটি আসলে বর্ণহীন এবং গন্ধহীন, তাই কেউ এর উপস্থিতি টের পায় না। কিন্তু দীর্ঘক্ষণ এর সংস্পর্শে থাকলে মানুষের মানসিক ভারসাম্য পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই গ্যাসটি মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশকে প্রভাবিত করে, যা মানুষের আবেগ এবং যুক্তির উপর প্রভাব ফেলে। এই রত্নটি যেন একটি নীরব ঘাতক, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রাজ পরিবারকে ধ্বংস করে চলেছে। আমরা সবাই ব্যোমকেশের কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। এমন একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা কেউই আশা করিনি। কেবলই মনে হতে লাগলো আমরা যেন কোনো কল্পবিজ্ঞানের গল্প শুনছি। কিন্তু ব্যোমকেশের প্রত্যেকটা কথা অতীব যুক্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য। তার ব্যাখ্যা শুনে আমার মনে হলো যেন আমার চোখের সামনে একটা পড়ে থাকা পর্দা সরে গেছে। রুদ্রনগরের অভিশাপের পিছনে এমন যে একটা বৈজ্ঞানিক কারণ লুকিয়ে থাকতে পারে, তা আমার কল্পনারও অতীত ছিল। আমি স্তম্ভিত হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ আবারও বলতে শুরু করল,
রানী হেমলতা এই রত্নের সংস্পর্শে এসে ধীরে ধীরে উন্মাদ হয়ে গিয়েছিল। তার মধ্যে গুপ্তধনের প্রতি এক তীব্র লোভ জন্মেছিল। সে ভেবেছিল এই গুপ্তধন তার সব দুঃখ দূর করে দেবে, তাকে ক্ষমতা দেবে। কিন্তু সে জানতো না যে এই রত্নটি তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই রত্নটি বহু বছর ধরে এই সিন্দুকের ভেতরে ছিল এবং এর থেকে নির্গত গ্যাস সিন্দুকের ভেতরে জমা হয়েছিল। যখনই সিন্দুক খোলা হতো, গ্যাসটি বাইরে বেরিয়ে আসতো এবং যারা এর সংস্পর্শে আসতো তারাই প্রভাবিত হতো। রাজপরিবারের অনেকেই এই রত্নের প্রভাবে প্রভাবিত হয়েছিলেন, যার ফলে তাদের মধ্যে হিংসা, লোভ আর ক্ষমতার দ্বন্দ্ব বেড়ে গিয়েছিল। ইন্সপেক্টর রথিন সেন জিজ্ঞেস করলো, কিন্তু দিগ্বিজয় বাবুকে কেন খুন করলো? তিনি তো রত্নের রহস্য জানতেন না। দিগ্বিজয়বাবু এই রত্নের রহস্য সম্পর্কে জানতেন। তিনি রানী হেমলতার পরিবর্তন লক্ষ্য করেছিলেন। তিনি চেয়েছিলেন রত্নটি সরিয়ে ফেলতে, তাই তিনি মানচিত্রটি কুয়োর ভেতরে লুকিয়ে রেখেছিলেন। তিনি জানতেন যে এই রত্নটি রাজপরিবারের জন্য অমঙ্গল ডেকে আনছে। তিনি রত্নটি পরীক্ষা করে এবং এর রাসায়নিক গঠন সম্পর্কে জানতে পেরেছিলেন। তিনি রানী হেমলতাকে সতর্কও করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। রানী হেমলতা তাকে বাধা দেয় এবং খুন করে। কিন্তু রানী হেমলতা ভেবেছিল দিগ্বিজয়বাবু গুপ্তধন চুরি করতে চাইছে। সে তাকে নিজের পথের কাঁটা মনে করেছিল। দিগ্বিজয়বাবু ছিলেন একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ, যিনি রাজপরিবারের মঙ্গল চাইতেন। তিনি তার জীবন দিয়ে হলেও এই রাজপরিবারকে রক্ষা করতে চেয়েছিলেন। তার আত্মত্যাগ সত্যি প্রশংসার যোগ্য। ব্যোমকেশ এরপর দিগ্বিজয় রায়ের ডায়েরিটা বার করল। সেই পুরনো ডায়েরি, যার প্রতিটা পাতা দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে হলুদ হয়ে গিয়েছে। ডায়েরির পাতায় পাতায় দিগ্বিজয় রায়ের হাতের লেখা, তার গবেষণা, তার উদ্বেগ। তিনি রত্নের রাসায়নিক বিশ্লেষণ করছিলেন, তার প্রভাব সম্পর্কে বিস্তারিত লিখেছিলেন এই ডায়েরিটার প্রতিটা পাতায়। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, এই রত্নটি রাজ পরিবারের জন্য একটা অভিশাপ। এর তেজস্ক্রিয়তা ধীরে ধীরে সবাইকে উন্মাদ করে তুলছে। আমি রানীমাকে সতর্ক করতে চেয়েছিলাম, কিন্তু আমার কথা সে শোনেনি। আমি জানি আমার জীবন বিপন্ন, কিন্তু কিন্তু সত্যকে উন্মোচন করা আমার কর্তব্য। ডায়েরির শেষ পাতায় লেখা এই কথাগুলো পড়ে ইন্সপেক্টর রথিন সেনের চোখ জলে ভরে এলো। তিনি বুঝতে পারলেন দিগ্বিজয় রায় কতটা নিঃস্বার্থ, কতটা জনপ্রাণপরায়ণ। তার আত্মত্যাগ রাজপরিবারের জন্য কতটা যে গুরুত্বপূর্ণ ছিল তা সকলেই বুঝতে পারছে। সত্যি আমি মুগ্ধ হয়েছি। ব্যোমকেশ বলল, এই ডায়েরিতে দিগ্বিজয়বাবু সব লিখে রেখেছেন। তিনি রত্নের রাসায়নিক বিশ্লেষণ করেছিলেন। তিনি জানতেন যে এই রত্নটি কতটা বিপজ্জনক। তিনি রানী হেমলতাকে সতর্ক করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। তিনি রাজপরিবারকে এই অভিশাপ থেকে রক্ষা করতে চেয়েছিলেন। এই ডায়েরিটি আমাদের সব রহস্যের জট খুলতে সাহায্য করেছে। এটি শুধু একটি ডায়েরি নয়, এটি একটি নীরব সাক্ষী যা এই রাজপরিবারের অন্ধকার ইতিহাসকে তুলে ধরেছে। ইন্সপেক্টর রথিন সেন ডায়েরিটা হাতে নিল। তার মুখে এক ধরনের বিস্ময় ধরা পড়ছে। তাহলে তো সবই পরিষ্কার। এই রত্নটিই সবকিছুর মূলে, আর এই ডায়েরিটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি ছাড়া আমরা হয়তো এই রহস্যের সমাধান করতেই পারতাম না। আর আমি ভাবতেই পারিনি যে এমন একটি বৈজ্ঞানিক কারণের পেছনে লুকিয়ে থাকতে পারে। আমি ভেবেছিলাম এটি কোনো পারিবারিক কলহ বা গুপ্তধনের লোভের ফল। সত্যিই ব্যোমকেশবাবু, আপনার বুদ্ধিমত্তা সত্যি অসাধারণ। আপনি একজন সত্যিকারের সত্যান্বেষী। এই রত্নটি নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে হবে। এটি মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। এটিকে এমনভাবে সংরক্ষণ করতে হবে যাতে এর থেকে কোনো গ্যাস নির্গত না হয়।
এটিকে একটি বিশেষ ধরনের পাত্রে রাখতে হবে যা এর তেজস্ক্রিয়তাকে শোষণ করতে পারবে। এই রত্নটি আর কোনো মানুষের জীবন যাতে কেড়ে নিতে না পারে। ব্যোমকেশের কথা শুনে ইন্সপেক্টর রথিন সেন মাথা নাড়লেন। তিনি বুঝতে পারলেন ব্যোমকেশ কতটা দূরদর্শী। তিনি সঙ্গে সঙ্গে তার দলবলকে নির্দেশ দিলেন রত্নটিকে সাবধানে সরিয়ে ফেলবার জন্য। তারা বিশেষ ধরনের গ্লাভস আর মাস্ক পরে রত্নটিকে একটি সীসার বাক্সে সরিয়ে রাখল। রত্নটি সরিয়ে ফেলবার পর সুড়ঙ্গের ভেতরের পরিবেশটা যেন আরো শান্ত হয়ে উঠেছে। আমার কেবলই মনে হতে লাগলো এক দীর্ঘদিনের অভিশাপ থেকে রুদ্রনগরের রাজবাড়ি মুক্তি পেয়েছে আজ। আমার মনে হচ্ছে আমার বুক থেকে একটা সুবিশাল বোঝা নেমে গেল অনায়াসী। রানী হেমলতাকে গ্রেপ্তার করবার পর রাজবাড়িতে একটা শান্তি ফিরে এসেছে। রাজা রুদ্রপ্রতাপ রত্নের রহস্য জেনে অত্যন্ত মর্মাহত হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই গুপ্তধন আর রাজবাড়িতে তিনি রাখবেন না। তিনি এটিকে সরকারের হাতে তুলে দেবেন যাতে এটি বৈজ্ঞানিক গবেষণার কাজে লাগতে পারে, আর অযথা কোনো মানুষের যেন জীবনটা অন্তত নষ্ট না হয়। তিনি ব্যোমকেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তার চোখে একটা গভীর শ্রদ্ধা আমি লক্ষ্য করেছি। তার মুখ দেখে মনে হচ্ছিল তিনি একটা বিশাল বোঝা থেকে মুক্তি পেয়েছেন। তার চোখে এখন একটা নতুন আশার আলো। তিনি যেন একটা নতুন জীবন শুরু করতে চলেছেন। রাজা রুদ্রপ্রতাপ ব্যোমকেশের দিকে তাকিয়ে তার প্রতি কৃতজ্ঞতার সুরে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন, এই অভিশাপ থেকে আমাদের মুক্তি দিয়েছেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আপনি শুধু একজন সত্যান্বেষী নন, আপনি একজন জীবন রক্ষক। আপনি আমাদের পরিবারের উপর থেকে একটি কালো ছায়া সরিয়ে দিয়েছেন। আপনার বুদ্ধিমত্তা আর সাহস আমাদের মুগ্ধ করেছে। আমি জানি না কিভাবে আপনার ঋণ শোধ করব। আপনার এই অবদান আমরা কোনোদিন ভুলব না। আপনি আমাদের পরিবারের জন্য যা করেছেন তা অতুলনীয়। ব্যোমকেশ মুচকি হাসল। তার মুখে এক ধরনের তৃপ্তি আর বিনয় লেগেছিল। এটি আমার কর্তব্য ছিল রাজামশাই। সত্যের সন্ধান করাই আমার কাজ। আর সত্য সবসময় কঠিন হয়, কিন্তু তা উন্মোচিত হওয়া জরুরি। বিক্রম এবং নন্দিনীও রত্নের কথা জেনে অবাক হয়ে গিয়েছে। বিক্রম তার উচ্ছৃঙ্খল জীবন ছেড়ে নতুন করে বাঁচতে চায়। সে বুঝতে পারে লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। তার মায়ের প্রতি সে সহানুভূতি অনুভব করল। সে নিজেও তার ভুল বুঝতে পেরেছে। সে প্রতিজ্ঞা করল সে মায়ের সম্মান ফিরিয়ে আনবে। রাজ পরিবারে ঐতিহ্য রক্ষা করবার দায়িত্ব এবার থেকে তার। একই সঙ্গে নন্দিনীও তার ভয় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সে ব্যোমকেশকে ধন্যবাদ জানাল। সেই সঙ্গে তার বুদ্ধিমত্তা এবং মানবিকতার প্রশংসা করল। তাদের মুখে এক ধরনের স্বস্তি, এক ধরনের নতুন আশা ধরা পড়ছে, যেন তারা সকলেই একটা নতুন জীবন শুরু করতে চলেছে, যেখানে লোভ আর হিংসার কোনো জায়গা নেই। ব্যোমকেশ রাজার দিকে তাকিয়ে বলল, রাজামশাই, আমার মনে হয় এই রাজবাড়িতে এখন নতুন করে সব শুরু করার সময় এসেছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। এই রাজপরিবারের ঐতিহ্যকে নতুনভাবে গড়ে তুলতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে।
এই রাজপরিবারের নাম যেন আবার মানুষের মুখে শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। হ্যাঁ ব্যোমকেশবাবু, আমি তাই করব। আমি এই রাজবাড়িতে একটি স্কুল খুলব, যেখানে গরিব ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারবে। আমি এই রাজবাড়ির সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করব। আমি একটি হাসপাতালও তৈরি করব, যেখানে সবাই বিনামূল্যে চিকিৎসা পাবে। আমি প্রতিজ্ঞা করছি, এই রাজপরিবার আর কোনো দিন লোভ আর হিংসার শিকার হবে না। আমরা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করব। আপনার এই উপদেশ আমার মনে থাকবে। আপনার এই কথাগুলো আমার জীবনে নতুন দিশা দেখালো। আমরা রুদ্রনগর থেকে বিদায় নিলাম। কলকাতার পথে ফিরতে ফিরতে আমি ব্যোমকেশের দিকে একবার তাকালাম। তার মুখে তখন এক ধরনের প্রশান্তি বিরাজ করছে। তার চোখ দুটো উজ্জ্বল, যেন নতুন কোনো রহস্যের সন্ধানে সে পুনরায় প্রস্তুত। তার প্রতিটি পদক্ষেপ আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তার মুখে একটা মৃদু হাসি, যেটা তার ভিতরের প্রশান্তিকে অবাধে প্রকাশ করছে। তো তার এই নীরব হাসি তার সাফল্যের প্রতীকী হিসেবে আমার সামনে ধরা পড়ছিল। আমি বললাম, ব্যোমকেশ, এই রুদ্রনগরের রহস্যটা কিন্তু সত্যিই বড় অদ্ভুত। আমি তো কোনোদিন ভাবিনি যে একটা রত্ন এমন ভয়ঙ্কর হতে পারে। মানুষের লোভ যে এমন পরিণতি ডেকে আনতে পারে আমার ধারণার বাইরে। এই ঘটনাটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিল, জানো তো। মানুষের মনের অন্ধকার কত যে গভীর, এই বোধহয় আমার প্রথম উপলব্ধি। সত্যি, তোমার মতো একজন সত্যান্বেষী না থাকলে হয়তো এই রহস্য কোনোদিন উন্মোচিতই হতো না। ব্যোমকেশ জানালার বাইরে তাকিয়ে তার চোখে একটা গভীর চিন্তা নিয়ে, কেমন একটা দার্শনিক ভাব নিয়ে আমাকে বলল, হ্যাঁ অজিত, মানুষের লোভ আর উন্মাদনা অনেক সময় এরকম অদ্ভুত রহস্য তৈরি করে, কিন্তু সত্য সবসময় উন্মোচিত হয়, আর সেই সত্যকে খুঁজে বের করাই আমাদের কাজ। এই রুবি শুধু একটি রত্ন ছিল না, এটি ছিল মানুষের লোভের প্রতীক। এটি ছিল একটি পরীক্ষা যা এই রাজপরিবারকে দিতে হয়েছিল। ব্যোমকেশের কথাগুলো আমার মনের মধ্যে গেঁথে রইল। রুদ্রনগরের সেই অভিশপ্ত রত্ন, রানী হেমলতার উন্মাদনা আর দিগ্বিজয় রায়ের খুন, এই সব কিছুই আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি জানি আমি যতদিন বেঁচে থাকব, আমার জীবনের এই গল্পটা চিরকাল আমার ডায়েরির পাতায় লেখা থাকবে। আর ব্যোমকেশ, সে তো তার সত্যান্বেষী জীবন নিয়ে এগিয়ে যাবে, তার নতুন কোনো রহস্যের সন্ধানে, যেখানে মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অন্ধকার উন্মোচন করাই হবে তার একমাত্র লক্ষ্য। এই রুদ্রনগরের রহস্য হয়তো শেষ হলো, কিন্তু ব্যোমকেশের সত্যান্বেষণ কোনোদিনও শেষ হবার নয়। সে আজীবনকাল এই সত্যের সন্ধানই লেগে থাকবে, যেখানে মানুষের মনের অন্ধকার তার আলোর সন্ধান করছে। তার প্রতিটি পদক্ষেপ এক নতুন দিগন্তের উন্মোচন। এই অদম্য স্পৃহা আমাকে অনুপ্রাণিত করে যাচ্ছে আমি যতদিন তার বন্ধু হয়ে রয়েছি। আমি জানি ব্যোমকেশ যতদিন আছে ততদিন সত্য জীবিত আছে। তার এই যাত্রা অবিরাম চলতে থাকুক, আর তার এই সত্যান্বেষণের কাহিনীগুলো লিপিবদ্ধ থাকুক আমার আপনার মনে।
শুনছিলেন ব্যোমকেশ ও রুদ্রনগরের অভিশপ্ত রত্ন। আমাদের আজকের গল্পে ব্যোমকেশের চরিত্রে অরুণাভ, দেওয়ান দিগ্বিজয় রায়ের কণ্ঠে রোহন, রাজা রুদ্র প্রতাপের চরিত্রে শ্রী গোপাল ঘোষ মহাশয়, রানী হেমলতার কণ্ঠে অমৃতা, বিক্রম এবং নন্দিনীর ভূমিকায় রায়ান এবং নিবেদিতা, ইন্সপেক্টর রথিন সেন, সম্রাট, সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধার এবং ব্যোমকেশ বন্ধু অজিতের চরিত্রে আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস, আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নয়, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথা লিপিকে অফুরান ভালোবাসা দিন।